হ্যালো স্টুডেন্টস, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওটা আজকে কিন্তু এইচএস অ্যাকাউন্টেন্সির জন্য, যেখানে হচ্ছে আজকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কিন্তু ফুল কনসেপ্ট একবার রিভিশন করব, যেখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি, সেটা কিভাবে তৈরি হয় এবং তার মধ্যে যে অ্যাক্টিভিটিসগুলো আছে অর্থাৎ অপারেটিং, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং, এই তিন ধরনের অ্যাক্টিভিটিসের সম্পর্কে কিন্তু পুরোপুরি আলোচনা করব। এই তিনটে অ্যাক্টিভিটিস কিভাবে কাজ করছে, এর মধ্যে কি কি এলিমেন্টস আসবে, তো সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা হবে এই সেশনে। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। এবং যারা যারা অলরেডি চ্যানেলে যুক্ত আছো তারা জানোই যে আমাদের কিন্তু এমসিকিউ এসএকিউ অনেকগুলো সেশন আপলোড হয়ে গেছে। তো যদি কেউ মিস করে গিয়ে থাকো, একটু সবাই দেখে নেবে বিফোর এক্সাম। তোমাদের হচ্ছে এই চ্যানেলেরই প্লেলিস্ট থেকে পেয়ে যাবে এমসিকিউ এবং এসএকিউ রিভিশন যেগুলো আছে অ্যাকাউন্টেন্সির ওপর। তাহলে চলো আজকে তাহলে স্টার্ট করি। আজকে যেটা সেশন আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো বেসিক্যালি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কি আছে? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি করছিলাম যে একটা বছরের শেষে বিজনেসের ক্যাশের সোর্স অর্থাৎ ক্যাশ কোথা থেকে আসছে এবং কোথায় কোথায় ইউটিলাইজ হচ্ছে সেইগুলো হচ্ছে আমরা অ্যানালিসিস করছিলাম ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা জেনারেলি জানি যে আমাদের তিন ধরনের অ্যাক্টিভিটি, মানে যে কোনো ক্যাশ আমাদের আসুক বা বাইরে যাক, সেটা হচ্ছে আন্ডার এই তিনটে অ্যাক্টিভিটির মধ্যে দিয়েই পাস করতে হবে। একটা ছিল অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো দেখো, এবার হচ্ছে আমি এই তিনটে তো অবশ্যই আলোচনা করব, সেটাকে আমি আরেকটু ডিটেলসে ভেঙে নিয়েছি তোমাদের সুবিধার জন্য বা পুরো ফরম্যাটটা মনে রাখবার জন্য। সেটা আগে একবার দেখিয়ে দিই, তারপর ফরম্যাট অনুযায়ী পুরোটা আরেকবার বলে দেবো, ঠিক আছে? তো যেটা হচ্ছে ফার্স্ট স্টেপ আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সেটা শুরু হয় কোথা থেকে? সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে শুরু হয়। কিন্তু সেই ক্যালকুলেশনে আমাদের প্রথম যে এলিমেন্টটা দরকার হয় সেটা হচ্ছে কিন্তু নেট প্রফিট। তো নেট প্রফিট আমরা কোথায় পাই? ট্রেডিং এর পরে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে হচ্ছে সব রকম ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট ইনকাম অ্যাডজাস্টমেন্টের পরে আমরা পাই নেট প্রফিট। এবার যখন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করি, তখন এখানে যে নেট প্রফিটটা নেওয়া হবে সেই নেট প্রফিটের সাথে সেকেন্ড স্টেপে আমাদেরকে কি অ্যাডজাস্ট করতে হয়? অ্যাডজাস্ট করতে হয় হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স বা নন ক্যাশ আইটেমস। এই কথাটার মানে কি? এমন কোনো এক্সপেন্স যেটা এক্সপেন্স হিসেবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আসে বা ইনকাম হিসেবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আসে, কিন্তু তার জন্য সত্যি সত্যি কোনো ক্যাশের ইনফ্লো বা আউটফ্লো হয় না, ঠিক আছে? সেই ধরনের এক্সপেন্স বা ইনকামগুলোকে আমরা বলছিলাম নন অপারেটিং এক্সপেন্সেস বা নন অপারেটিং ইনকাম অথবা নন ক্যাশ ট্রানজেকশনস। সেইগুলো এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট করি। সেগুলোর মধ্যে কি কি আসে? ডেপ্রিসিয়েশন আসতে পারে, আর কি আসবে? প্রফিট আর লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, এই জিনিসগুলো আসে। প্রিলিমিনারি এক্সপেন্সেস আসবে। তো সেটা আমি আরো ডিটেলস হচ্ছে জানাবো। তাহলে আমরা নেট প্রফিটের সাথে সেকেন্ড স্টেপে অ্যাডজাস্টমেন্ট কি করব? নন অপারেটিং এক্সপেন্সেস এবং নন ক্যাশ যেগুলো আমাদের আইটেমস আছে। স্টেপ 3 তে আমরা করব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। এই স্টেপটা কেন মনে রাখতে হবে? অ্যাডজাস্টমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল কেন বলছি? ওয়ার্কিং ক্যাপিটাল যখনই আমরা বলবো, মাথায় আমাদের ক্লিক করবে কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তার মানে এই স্টেপে আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে যা যা কিছু চেঞ্জেস হবে সেইগুলোর অ্যাডজাস্টমেন্ট করব, ঠিক আছে? তাহলে কি কি করলাম এখনো অবধি? নেট প্রফিট, তার সাথে হচ্ছে অ্যাড বা লেস হবে নন অপারেটিং এক্সপেন্স এন্ড ইনকাম। তারপরে আমাদের কি চলে আসছে? অ্যাডজাস্টমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, মানে ডিক্রিজ এবং ইনক্রিজ অফ কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটিস অ্যাডজাস্টমেন্ট হবে। স্টেপ 4 হচ্ছে কি আমরা করছি? অ্যাডজাস্টমেন্ট অফ ফান্ডস ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এবারে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে কি? এখনো অবধি এই স্টেপগুলোই, প্রথম তিনটে স্টেপে আমরা কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিস করছি। অপারেটিং অ্যাক্টিভিটিস মানে বিজনেসের দৈনন্দিন কাজ চালনা করবার জন্য যা যা কিছু আমরা কাজ করি, তাতে ক্যাশের ইনফ্লো হতে পারে, আউটফ্লো হতে পারে, সেই ধরনের ট্রানজাকশনগুলো আসছিল আন্ডার হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার আমরা বলছি নেক্সট স্টেপে, স্টেপ 4-এ বলছি অ্যাডজাস্টমেন্ট অফ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার এই ইনভেস্টিং কথাটার মানে কি? বাংলায় আমরা কি বলি? ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী। বিনিয়োগ এবার আমরা কোথায় কোথায় করতে পারি? বিজনেস কোথায় ইনভেস্ট করে? ইনভেস্ট করতে পারে হচ্ছে লং টার্ম কোনো ইনভেস্টমেন্টে, যেরকম হচ্ছে কি ফিক্সড অ্যাসেট হতে পারে, বা লং টার্মের জন্য কাউকে লোন দিতে পারে, ঠিক আছে? এইগুলো আসবে আন্ডার হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তার মানে এর মধ্যে ফিক্সড অ্যাসেট সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ, মানে পারচেজ, সেল, লোন দেওয়া, এই সবগুলো আসবে আন্ডার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। নেক্সট 5, স্টেপ নাম্বার 5-এ আমরা কি করব? অ্যাডজাস্টমেন্ট অফ ফান্ডস ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং মানে কি? ফাইন্যান্স কিভাবে নেয়?
ফাইন্যান্স মানে কারো কাছ থেকে মূলধন সরবরাহ করছে। কে সরবরাহ করছে? আমার বিজনেস সরবরাহ করছে। তাহলে মূলধন যখন কারোর থেকে নেওয়া হচ্ছে, যে যে টার্মসে আমরা মূলধন সংগ্রহ করতে পারি সেই প্রত্যেকটা টার্ম আসবে আন্ডার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, কিভাবে এবার তাহলে আমরা নিতে পারি? শেয়ার ইস্যু করে, ইস্যু অফ শেয়ার, যদি লং টার্মে আমরা ডিবেঞ্চারে করি হতে পারে, যদি আমরা হচ্ছে লোন নিই, লং টার্ম বরোয়িংস হয়, তাহলেও আসবে আন্ডার আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আশা করি এখনো অবধি ক্লিয়ার কোনটা অপারেটিং এ আসে, কোনটা ইনভেস্টিং এ এবং কোনটা ফাইন্যান্সিং। আরো ডিটেলসে আমরা পুরো ফরম্যাটটাই আলোচনা করব। এটা গেল স্টেপ নাম্বার 5 অবধি। নেক্সট স্টেপে কি করব আমরা? এই যে 3 ধরনের অপারেশন, এই 3টে অপারেশনে যা যা কিছু অ্যাডজাস্টমেন্ট হলো, ইনফ্লো হলো অথবা আউটফ্লো, এমনটা নয় যে সেটা পজিটিভেই আমাকে উত্তর আসতে হবে, এরকম ব্যাপার কিন্তু নেই। তো এখানে আমরা এটাকে নোট করি কি নেট ইনক্রিজ অর ডিক্রিজ অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এই টার্মটা কিন্তু তোমাদের এমসিকিউ এসিকিউ তো ইম্পর্টেন্ট, আমি অলরেডি আলোচনা করেছি। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এই 3 ধরনের অ্যাক্টিভিটিস অ্যাডজাস্টমেন্টের পরে আমরা কি পাচ্ছি? নেট ইনক্রিজ অর ডিক্রিজ, ইনক্রিজও হতে পারে ডিক্রিজও হতে পারে, অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এবার আমরা এই যে 3 ধরনের অ্যাক্টিভিটিস অ্যাডজাস্টমেন্টের পরে ডিক্রিজ বা ইনক্রিজ পেলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, এর পরের স্টেপে আমরা কি করব? ওপেনিং ব্যালেন্স অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাড করব। করার পরেই আমরা পেয়ে যাব আমাদের ক্লোজিং যেটা ব্যালেন্স অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, যেটা কিন্তু তোমাদের অলরেডি কোয়েশ্চেন পেপারে দেওয়া থাকবে। শুধু জাস্ট আমরা ট্যালি করে দেখব উত্তরটা আমাদের মিলছে কিনা, যেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আমাদের মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যে তোমরা উত্তরটা সলভ করার সাথে সাথেই জানতে পারবে উত্তরটা তোমরা ঠিক দিয়েছো কি দাওনি। তো এই 7টা স্টেপ পরপর আমাদেরকে ফুলফিল করতে হবে যে কোনো একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার জন্য। সবার কাছে আশা করি নিশ্চয়ই হচ্ছে ক্লিয়ার হবে এই 7টা স্টেপ। এইটা শুধুমাত্র ফরম্যাটটাকে মনে করবার জন্য। এবার ফরম্যাটের ভেতরে আরো কি জিনিস আছে সেটা এবার আমি ফরম্যাটটা আরেকবার দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে ফরম্যাট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, উপরে হেডিং থাকবে যেটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। এই মেথডেই তোমরা করবে, যেখানে 3টে অ্যাক্টিভিটিস আলাদা আলাদা করে সেপারেট করে আমরা অ্যাডজাস্টমেন্টগুলো দেখাবো। সবার প্রথমে আমি কি বলেছিলাম? সবার প্রথমে আমরা ক্যালকুলেট করব ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস মানে বিজনেসের ডে টু ডে ট্রানজাকশনে যা যা কিছু কাজ হয়। এবার বিজনেসের ডে টু ডে ট্রানজাকশনে কি কি হয়? সেল হয়, পারচেস হয়। এবার সেল আছে, পারচেস আছে, তার মানে সেখান থেকে কি আমরা অ্যাসার্টেন করি? প্রফিট। ঠিক আছে, তার মানে প্রফিট দিয়ে শুরু হবে হচ্ছে আমাদের এই স্টেপ। ফার্স্ট স্টেপ শুরু হবে উইথ প্রফিট। নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস। নেট প্রফিটটা বিফোর ট্যাক্স। এবার এর সাথে আমরা অ্যাডজাস্টমেন্টে কি বললাম? স্টেপ 2তে কি ছিল? নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং আইটেমস, যেখানে আছে এখানে উদাহরণে ডেপ্রিসিয়েশন আছে, প্রিলিমিনারি এক্সপেন্সেস আছে, এছাড়াও প্রফিট অর লস অফ সেল অফ ফিক্সড অ্যাসেট হতে পারে। ঠিক আছে, তাহলে এই অ্যাডজাস্টমেন্টের পরে আমরা পাই যেটা, সেটাকে আমরা নোট করি অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। নেক্সট স্টেপে এবার দেখো অ্যাডজাস্টমেন্ট ফর চেঞ্জেস ইন কারেন্ট অপারেটিং অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। এবার যেটা মাথায় রাখতে হবে যে এই যে আমরা অ্যাসেটের চেঞ্জেসগুলো বা লায়াবিলিটিসের চেঞ্জেসগুলো করব, কখন সেটা অ্যাড হবে, কখন সেটা লেস হবে। জাস্ট একটা সিম্পল কথাই তোমরা মনে রাখার চেষ্টা করবে যে যে অ্যাক্টিভিটিটা হলো তাতে বিজনেসে কি এফেক্ট হলো, ক্যাশ আসছে না যাচ্ছে। ঠিক আছে, প্রথম কি আছে? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কোনগুলো আগে ভাবো। কারেন্ট অ্যাসেট মানে আমাদের হচ্ছে ডেটার্স হতে পারে, আমাদের স্টক হতে পারে। এখানে শুধুমাত্র ক্যাশ ব্যালেন্সটা আমরা ধরবো না কারেন্ট অ্যাসেটের মধ্যে, যেহেতু ক্যাশ আমরা একদম লাস্টে অ্যাডজাস্টমেন্ট করছি। এখানে আমরা কারেন্ট অ্যাসেটে বাকি যা যা কিছু আছে, বিলস রিসিভেবল হতে পারে, ডেটার্স হতে পারে, স্টক হতে পারে, এইগুলো আমরা ভাববো হচ্ছে ইনক্রিজ বা ডিক্রিজ এই স্টেপে। তাহলে এবার কারেন্ট অ্যাসেট যদি আমার ইনক্রিজ হয়েছে, তাহলে এবার ভাবো ইনফ্লো হলো না আউটফ্লো, মানে ক্যাশ এলো না গেল। অ্যাসেট আমাদের বাড়ার কথার মানে কি? আচ্ছা চলো আমি ধরে নিলাম যে আমার কারেন্ট অ্যাসেটের মধ্যে স্টকের ফিগারটা বেড়ে গেছে, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। তাহলে স্টক কখন বাড়বে? যখন আমি হচ্ছে স্টকটা নিশ্চয়ই পারচেস করেছি। পারচেস করার অর্থই কি? আমার বুকস থেকে ক্যাশ বেরিয়ে গেছে। তাহলে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট যখনই হলো সেটা হবে কি? এখান থেকে লেস। নেট প্রফিট যেটা অ্যাডজাস্টমেন্ট করে আমরা পেলাম, সেখান থেকে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটটা হয়ে যাবে আমাদের কিন্তু মাইনাস। ঠিক আছে, তো ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট আমাদের কখন কমবে? যখন আমার ধরো ডেটার্স আছে, কারেন্ট অ্যাসেট, ডেটার্সের টাকা আমি পেয়ে গেছি। ডেটার্স মানে যাকে আমি ক্রেডিটে সেল করেছিলাম সে আমার ডেটার্স।
তার থেকে আমি যখন টাকা পাচ্ছি তখনই তো ডেটার্সের ফিগারটা কমছে। তাহলে টাকা আমি বিজনেসে পাচ্ছি যখন আমার ডেটার্স কমছে, তাহলে কি হলো? ইনফ্লো। তাহলে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটে অ্যাড হবে, যেহেতু এটা হলো ইনফ্লো। নেক্সট আবার কি বলছে? ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস। এখানে একটা জিনিস যদি হচ্ছে তোমাদের গুলিয়ে যায় অ্যাসেট লাইবিলিটিস এর মধ্যে, যে কোনো একটা জিনিস তোমরা মাথায় রাখো, যে কারেন্ট অ্যাসেট যখন আমার ইনক্রিজ হচ্ছে মাইনাস হয়েছিল, তাহলে যখন কারেন্ট লাইবিলিটিস আমাদের ইনক্রিজ হবে প্লাস হবে। এইভাবে উল্টোভাবে মনে রাখো, অথবা লজিক দিয়ে মনে রাখো, যে যেটা পারবে পরীক্ষার আগে সে সেটাই মনে রাখো। কোনো জবরদস্তি নেই যে লজিক দিয়েই এই মুহূর্তে মনে রাখতে হবে। একটার অন্তত লজিক মাথায় রাখো, যে আমার কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে কোনো একটা মাথায় রাখো, যে অ্যাসেট আমাদের যখন ইনক্রিজ হচ্ছিল আমরা মাইনাস করেছিলাম, তাহলে যখন আমাদের লাইবিলিটি ইনক্রিজ হবে সেটা আমি অ্যাড ব্যাক করবো। এটা একটা পয়েন্ট। ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, তাহলে ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস যদি আমি অ্যাসেটের উল্টো ধরি তাহলে সেক্ষেত্রে এটা আমাদের নেগেটিভ হলো। আর যদি আমি লজিক্যালি ভাবি যে ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস কেন মাইনাস হলো, ধরো এবার হচ্ছে আমাদের ক্রেডিটার্স আছে, ক্রেডিটার্সকে আমি পেমেন্ট করে দিয়েছি, তবেই তো ক্রেডিটার্স কমবে, তবেই তো ডিক্রিজ হবে, ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস হবে। তাহলে ক্রেডিটার্সকে আমি পেমেন্ট করছি, বুকস থেকে আউটফ্লো হচ্ছে, তাহলে এখানে ক্যাশ কি হলো? চলে গেল, তাহলে ওই জন্য নেগেটিভ। বোঝা গেল? এই অবধি আমরা করলাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের অ্যাডজাস্টমেন্ট করে আমরা পাচ্ছি ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন বিফোর ট্যাক্স। বিফোর ট্যাক্স হচ্ছে আমরা ক্যাশ জেনারেশন পেয়ে গেছি, এর সাথে শুধু আমরা করব লেস পেড ট্যাক্স। ট্যাক্স যেটা পেমেন্ট হচ্ছে, ইনকাম ট্যাক্স ডিউরিং দ্য ইয়ার যেটা পেমেন্ট হচ্ছে, সেটা আমরা মাইনাস করলেই পাবো হচ্ছে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে, সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। নেক্সট এবার স্টেপ 2 কি আছে? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার আমি আগেই বললাম কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে বিজনেস কোথায় কোথায় ইনভেস্ট করে রেখেছে, কোথায় ইনভেস্ট করতে পারে? ফিক্সড অ্যাসেটে। তাহলে সেল অফ ফিক্সড অ্যাসেট, পারচেস অফ ফিক্সড অ্যাসেট, এই দুটো আইটেম আসতে পারে। এবার হচ্ছে এই দুটোর মধ্যে কোনটাতে ইনফ্লো হচ্ছে, কোনটাতে আউটফ্লো হচ্ছে। যদি আমি ফিক্সড অ্যাসেট সেল করি, তার বিনিময়ে আমি টাকা পাবো, তাহলে সেল অফ ফিক্সড অ্যাসেটে হচ্ছে আমাদের ইনফ্লো হবে, তাহলে সেল অফ ফিক্সড অ্যাসেট হচ্ছে আমাদের এখানে অ্যাড হবে। একইভাবে যদি আমি ফিক্সড অ্যাসেট পারচেস করি, পারচেস আমি যখনই করছি তখনই সেটা কি হচ্ছে? ক্যাশের আউটফ্লো, তাহলে হচ্ছে লেস হয়ে যাবে ক্যাশ আউটফ্লো। নেক্সট এখানে পয়েন্ট আছে দেখো, ইন্টারেস্ট রিসিভড, ডিভিডেন্ড রিসিভড এবং লোনস টু সাবসিডারিজ। এবার এই তিনটে পয়েন্ট কেন ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আসছে সেটা ভাবতে হবে। প্রথম আছে কি? ইন্টারেস্ট রিসিভড। ইন্টারেস্ট আমরা কখন রিসিভ করব? যখন আমি লোন দিয়ে রেখেছি। এই যে বলা হচ্ছে কথাটা লোন টু সাবসিডারিজ, যখন আমি কাউকে কোনো লোন দিচ্ছি তবেই তো আমি তার এগেনস্টে ইন্টারেস্ট পাচ্ছি, সেটা একটা হতে পারে। অথবা আমি কোনো একটা ব্যাংকে হতে পারে বা কোনো জায়গায় আমি ইনভেস্টমেন্ট করে রেখেছি কোনো টাকা, সেটার উপর তবেই তো আমি ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে ইন্টারেস্ট রিসিভ কখন আমি করব? যখন আমি কোনো জায়গায় কোনো টাকা বিনিয়োগ করে রেখেছি। যেটা নর্মাল তোমরা উদাহরণ ভেবে নাও, যদি ব্যাংকে তোমাদের টাকা আছে, তুমি ইন্টারেস্ট রিসিভ করছো, তাহলে কি হচ্ছে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে তুমি ক্যাশের ইনফ্লো করছো, সেই জন্য হচ্ছে ইন্টারেস্ট রিসিভ করলে আমার ক্যাশের ইনফ্লো হবে আন্ডার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। নেক্সট আছে ডিভিডেন্ড রিসিপ্ট। ডিভিডেন্ড রিসিপ্ট, রিসিভ মানে অবশ্যই সেটা ইনফ্লো, তো সেই হিসেবে তো এটা অবশ্যই হচ্ছে আমাদের অ্যাড হবে। কিন্তু এবার কথাটা হচ্ছে যে ডিভিডেন্ড রিসিভে হচ্ছে আমরা কেন ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আনলাম? কারণ ডিভিডেন্ড তুমি কখন পেতে পারবে, বিজনেস কখন ডিভিডেন্ড পাবে? যখন সে হচ্ছে অন্য কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে রেখেছে, সেই কোম্পানি আমাদের কোম্পানিকে কি দিচ্ছে? ডিভিডেন্ড দিচ্ছে। তাহলে কি আছে? আমি শেয়ারে ইনভেস্টমেন্ট করে রেখেছিলাম, তাই আমি হচ্ছে ডিভিডেন্ড রিসিভ করলাম, তাই জন্য এটা আসবে আমাদের আন্ডার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কিন্তু এবার একই সাথে যদি আমরা ভাবি যে ডিভিডেন্ড রিসিভ ইনভেস্টিং এ হয়েছে মানে ডিভিডেন্ড পেডও আমি ইনভেস্টিং এ দিয়ে দেবো, তাহলে কিন্তু ভুল হবে। ডিভিডেন্ড পেমেন্ট কিন্তু কখনো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নয়, সেটা কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কেন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস? তার কারণ ডিভিডেন্ড কখন কোম্পানি পেমেন্ট করবে? যখন হচ্ছে সে শেয়ার বিলি করেছে সবার মধ্যে, সেই শেয়ার হোল্ডারদেরকে যখন ডিভিডেন্ড পেমেন্ট করা হচ্ছে, সেটা হচ্ছে ডিভিডেন্ড পেড। সেই ডিভিডেন্ড পেডটা আসবে আন্ডার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, কারণ ইস্যু অফ শেয়ারও হচ্ছে আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে ডিভিডেন্ড রিসিভড এবং ডিভিডেন্ড পেড দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা যাচ্ছে। ডিভিডেন্ড রিসিভ যখন আমি করছি তখন সেটা আমার ইনভেস্টিং, ডিভিডেন্ড পেমেন্ট যখন করছি সেটা আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? আর কি আছে? লোন টু সাবসিডারি, সেটা তো আমি আগেই বললাম, যখন আমি লোন দিচ্ছি, লোন দেওয়া মানে আমার বিজনেস থেকে ক্যাশ চলে যাচ্ছে, আউটফ্লো হচ্ছে, সেই কারণে লোন টু সাবসিডারিজ মাইনাস করতে হবে। এবার এই অ্যাডজাস্টমেন্টগুলোর পরে এখানে হচ্ছে আমাদের ফিগার চলে যাবে, এই ফিগারটা আমাদের ওপরে
অপারেটিং অ্যাক্টিভিটিসের সাথে এবং পরে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, এটা পজিটিভ আর নেগেটিভ যে কোনো আসতে পারে। এবং থার্ড স্টেপে আছে কি ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, যেটা আগেও বললাম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস মানে কোন কোন জায়গা থেকে ক্যাপিটাল সংগ্রহ করেছে বিজনেস, সেটা শেয়ার হতে পারে, তাহলে ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল, প্রসিডস ফ্রম লং টার্ম বরোয়িংস, আর রিপেমেন্ট অফ কি আছে ফাইন্যান্স অ্যান্ড লিজ লাইবিলিটিস। তাহলে আমি হচ্ছে লং টার্ম বরোয়িং এ লোন নিয়েছিলাম, আবার সেটা আমি লোনটা রিপেমেন্ট করে দিলাম, তাহলে সেটাও আসবে আমার আন্ডার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমি শেয়ার ইস্যু করেছিলাম, আবার আমি যদি হচ্ছে বাইব্যাক করতাম, সেটাও আসতো আন্ডার হচ্ছে আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আর লাস্ট কি আমি যেটা বললাম যে ডিভিডেন্ড পেড, তো ডিভিডেন্ড পেড আগে আমি ডিসকাস করলাম যে ডিভিডেন্ড আমি কখন পেমেন্ট করেছি, এই যে যাদেরকে আমি শেয়ার ইস্যু করেছিলাম, যারা আমাদের শেয়ার হোল্ডার, তাদের আমি শেয়ারের এগেনস্টে তাদেরকে ডিভিডেন্ড বা লভ্যাংশ পেমেন্ট করছি, তাই জন্য ডিভিডেন্ড পেডও আসবে আন্ডার হচ্ছে আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটে অ্যাডজাস্টমেন্টের পরে আমরা পাচ্ছি হচ্ছে নেট ইনক্রিজ অর ডিক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এই কথাটা আমি ওখানে স্টেপ ওয়াইজ যখন আলোচনা করলাম তখনও জানালাম। তাহলে এই তিনটে অ্যাডজাস্টমেন্টের পরে আমরা এখানে পাচ্ছি হচ্ছে নেট ক্যাশের ইনক্রিজ বা ডিক্রিজ, এর সাথে অ্যাড ব্যাক হবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ইন দ্য বিগিনিং অফ দ্যাট ইয়ার, তাহলেই আমরা পাবো হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, যেটা হচ্ছে আমাদের কিন্তু ট্যালি হয়ে যাবে আমাদের বুকসে দেওয়া ব্যালেন্সের সাথে। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু কখনোই আমাদের হচ্ছে ধরো ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স দুটো জিনিস দেওয়া থাকবে, এই কথাটা মাথায় রাখতে হবে সবাইকে, যে একটা আমাদের ওপেনিং ব্যালেন্স শিটের ফিগার থাকবে, একটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স শিটের ফিগার থাকবে। আমরা সব সময় হচ্ছে এদের দুজনের হচ্ছে ডিফারেন্সটা এখানে আনবো, ঠিক আছে? এদের দুজনের আমরা ডিফারেন্স আনবো, মানে ধরো স্টক ছিল হচ্ছে আমাদের 5,000 টাকার, স্টক বেড়ে দাঁড়িয়েছে 7,000 টাকার, দুজনের মধ্যে যেটা ডিফারেন্স কত টাকার? 2,000 টাকার। তো সেই ডিফারেন্সটাই কিন্তু আমাদের এখানে আসবে যখন আমরা ইনক্রিজ বা ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিসে করছি, সেই শুধুমাত্র ডিফারেন্সটা, টোটাল ফিগারটা কিন্তু কোনোটাতেই আসবে না, ঠিক আছে? সো স্টুডেন্টস, আশা করি আজকের পার্টে যেটুকু আলোচনা করলাম সবার কাছে ক্লিয়ার আছে। ভালো করে প্রিপারেশন নাও তোমাদের এক্সামের জন্য, যা যা কিছু এখনো অবধি আলোচনা করা হয়েছে সেগুলো তোমরা আবারও দেখো, যদি কারো কোনো জায়গায় কোয়ারিজ থাকে সেগুলো সবাই কমেন্টে জানাতে থাকবে। সবার সাথে দেখা হবে আবারও পরের ভিডিওতে। থ্যাংক ইউ।